ইসলামী আন্দোলন নিম্নকক্ষে ফেরত দাবিতে তারা 2000 মোটামুটি 8 সাল থেকে তারা এই দাবি জানিয়ে আসছে। এই দাবি আপনার কাছে গ্রহণযোগ্য কি গ্রহণযোগ্য না সেটা আপনি মূল্যায়ন করতে পারেন, কিন্তু আপনি তো ইসলামী আন্দোলনকে বলতে পারেন না যে তারা প্রতারণা করছে। আমি ইসলামী আন্দোলনকে প্রতারণা তারা করছে এটা আমি মনে করি না। তারা প্রকাশ্যে যেটি বলার সেটি তারা করছে। হ্যাঁ, আমি তাদের দাবির সাথে সম্মত নাই হতে পারি, আমি তাদের কথা আমার কাছে ভালো নাই লাগতে পারে, কিন্তু আমি ইসলামী আন্দোলনকে তারা প্রতারণা করছে এটা আমি মনে করি না। দেখেন, আরেকটা জিনিস বলি, আমি অনেকগুলো টকশোতে স্পষ্ট করেছি, সেটি হলো যে এই যে আমাদের সরকার ঐক্যমত কমিশনে আমরা দেখলাম যে এনসিপি, বিএনপি, জামাত তাদের 3 জন করে মানে খুব কাছাকাছি বসায় এবং সামনে বসায়, আর অন্য দলগুলোর 1 জন করে সামনে বসায়। এমনকি যখন ঐক্যমত কমিশনের গুরুত্বপূর্ণ বৈঠক হয়, যেখানে প্রধান উপদেষ্টা আসেন, যেখানে অন্য অন্য উপদেষ্টা আসেন, তখন এনসিপি 3 জন, বিএনপি 3 জন, জামাতের 3 জন। আর ইসলামী আন্দোলন তো বাংলাদেশে এই মুহূর্তে আমি যতটুকু জানি তাদের সাংগঠনিক কাঠামো যদি বিশ্লেষণ করি তাহলে কিন্তু জামাতের পরে তাদের অবস্থান, বিএনপি, জামাত, ইসলামী আন্দোলন, যদি আমি সঠিক বিশ্লেষণটা করতে পারি। আমার কাছে মনে হয়েছে তাদের এরকম জনবল বা সাংগঠনিক সক্ষমতা আছে। সেই দলকে জাতিসংঘে নিয়ে যাওয়া হলো না। কাকে নিয়ে যাওয়া হলো? এনসিপি কে 3 নম্বর দল হিসেবে। আবার আমি দেখি যে এনসিপির এমন এমন নেতারা ঐক্যমত কমিশনে মানে আসে যারা আসলে আপনার মনে হয় যে আমাদের আকন ভাইয়ের ছাত্রের মতন। এখন আকন ভাই পিছনে বসে আর তাকে সামনে বসিয়ে দেয়। এমন রাজনীতিতে এই ধরনের বিব্রতকর বিভিন্ন পরিস্থিতি এই সরকার সৃষ্টি করেছে। যেমন 3টা দলকে তারা জাতিসংঘ সফরে নিয়ে গেছে, জামাত, বিএনপি, এনসিপি। ইসলামী আন্দোলনের যে অবস্থান, আমি মনে করি তার 10 ভাগের 1 ভাগ অবস্থানও এনসিপির এখনো পর্যন্ত সারা দেশে তৈরি হয়নি, যদি আমি সঠিক মূল্যায়নটা করে থাকি। আমার কাছে মনে হয়, আমার একজন অবজারভার হিসেবে যে মূল্যায়ন, যে ইসলামী আন্দোলনের 10 ভাগের 1 ভাগও এখন এনসিপিও সেই অবস্থানটা তৈরি করতে পারে নাই। সেই ইসলামী আন্দোলনকে বাদ দিয়ে জাতিসংঘে এনসিপি কে নিয়ে যাওয়া হলো। অর্থাৎ বৈষম্য দূর করা যে সরকারের দায়িত্ব ছিল, সেই সরকার পদে পদে এরকম বৈষম্য সৃষ্টি করেছে।